ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 92। তপ্ত দুপুর, বাইরে লোহায় বইছে। বাড়িতে প্রণয় নেই। সকালে নাস্তাটা কোনো মতে গিলে অফিসে তাড়া মাথায় নিয়ে বেরিয়ে গেছে সে। যদিও তার বউয়ের সাথে লেগে থাকার ইচ্ছে ছিল, কিন্তু জাভেদের ফোনের জ্বালায় থাকতে পারেনি। রাগে দাঁত কিরমির করতে করতে বেরিয়ে গেছে। উদ্দেশ্য একটাই, জাভেদের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করা। গরমকাল পড়াতে অস্থিরতা বেড়ে গেছে প্রিয়তার। অন্যান্য বারের তুলনায় এবার গরমের দাপট একটু বেশি। বাহিরের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। এতটুকুতেই অবস্থা খারাপ হয়ে গেছে প্রিয়তার। বারবার গা গুলিয়ে বমি পাচ্ছে। টক খাওয়ার জন্য প্রাণটা আঁকুপাকু করছে মেয়েটার। প্রিয়তার হাঁসফাঁস করাতে রান্নাঘরের দিকে ছুটল। রান্নাঘরে এসে ফ্রিজ খুলে ভেতরে উকি দিল প্রিয়তা। ফ্রিজ খুলতে চোখে পড়ল সেই মহার্য বস্তু, ফল, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। এসবের পাশাপাশি ফ্রিজের কর্নারের দিকে একটি বড় হাঁড়িতে মিষ্টি দই রাখা। দইয়ের হাঁড়ি দেখে খুশি হয়ে যায় প্রিয়তা। মুখের হাসির উজ্জ্বলতা বেড়ে যায় কয়েক গুণ। দেখছিস কি, খা, এটা তোর জন্যই আনানো হয়েছে। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে করতে বলল ইনায়া। সত্যি? হুম, কাল এনে বলেছে এটাতে যেন কেউ হাত না দেয়, তাই তো অক্ষত আছে। না হলে তোর কি মনে হয় এতক্ষণে আমি এটা রাখতাম? মুখ বাঁকালো প্রিয়তা। হাঁড়িটা বের করে নিতে নিতে ভেঙে বলল, রাক্ষসী। প্রিয়তা হাঁড়ির ঢাকনা খুলে হালকা বাদামি এক চামচ তুলে দেয়। ঠান্ডা ঠান্ডা দই মুখে পড়তেই প্রিয়তার মনে হয় হাজার বছরের শুষ্ক মরুভূমিতে যেন এক পশলা বৃষ্টি নামে। তৃপ্তিতে চোখ বুজে আসে প্রিয়তার। গরমে প্রাণ জুড়িয়ে যায়। কেমন? ফাটাফাটি। প্রিয়তা কয়েক মিনিটেই 1/4 ভাগ খতম করে দেয়। তৃপ্তি ঢেকুল তুলে আরেক চামচ খেতে গিয়েও থেমে যায়। চোখ তুলে ভ্রু কুচকে তাকায় ইনায়ার দিকে। ইনায়া লোলুপ্ত দৃষ্টিতে হাড়ের দিকেই তাকিয়ে আছে। দাঁত কেলিয়ে হাসে প্রিয়তা, ভ্রু নাচিয়ে শুধায়, খাবি? ইনায়া যেন এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। প্রিয়তার বলতে দেরি, কিন্তু ফট করে হাত থেকে হাঁড়িটা আর চামচটা কেটে নিতে দেরি হলো না ইনায়ার। বান্ধবীর কাছে আবার কিসের লজ্জা সরম। প্রিয়তা পানির বোতলটা থেকে ঢকঢক করে পানি পান করতে করতে ভেঙচি কেটে বলল, আমার ভাইটাকে তো অনেক আগেই গিলে খেয়েছিস, এটার এমন কি? তুইও তো আমার সিধা সাদা ভোলাবালা ভাষাটাকে গিলে খেয়েছিস। সেই বেলায় আমি কিছু বলেছি? চোখ বড় বড় করে ফেলল প্রিয়তা, চোয়াল ছুরি বলল, কে আলা ভোলা? আমার ভাসুর। ঢোক গেল প্রিয়তা, মনে মনে বলল, আস্তাগফিরুল্লাহ। উষাও চলে এলো ভাগ বসাতে। ওদের গল্পের মধ্যে রান্নাঘরে তরতর করে ঢুকে পড়ল তন্ময়। 15 সেই এককালের পুরনো হাফ প্যান্ট আর একটা পাতলা স্যান্ডো গেঞ্জি আর চকচকে একটা বেলের মতো ন্যাড়া বাঁধা। তন্ময় এসে ওপরে নিচে হন্য হয়ে কিছু খুঁজতে লাগলো। ওর লুটুপুটি দেখে কপাল কুঁচকে ফেলল প্রিয়তা। হাত টেনে ধরে কাছে নিয়ে এলো। টাকলা মাথায় তবলা বাজানোর মতো করে বলল, কী রে, তোর ভুঁড়ি তো আগের থেকেও ছিল, এখন দেখি মাথায় একটা চকচকে সাহারা মরুভূমি বানিয়ে নিয়েছিস। লুকিং লাইক এ টাক্কু মুরাদ। এই সুন্দর শিল্পকর্মকার দান। তন্ময়াপুর অপমান গায়ে মাখল না। দইয়ের হাঁড়িতে হাত ঢুকিয়ে খাবলে নিল অর্ধেকটা। মুখে পুরোটা ডোনাট কেয়ার ভাব নিয়ে বলল, বড় দাদান চুল কেটে দিয়েছে, গরমে আজকাল ত্যাগ করে ফেলেছি। গরম কি কম বল? চুল থাকলে গরম বেশি লাগে, না থাকলে বরং কম লাগে। দেখো এখন কি আমার গরম লাগছে? প্রিয়তা বিস্ময়ে হতবাক হয়ে গেল। ভাইয়ের টাক মাথায় হাত বুলিয়ে কাঁদো কাঁদো মুখে বলল, উনি তোকে বললেন আর তুই ওই হ্যাবলার মতো বিশ্বাস করে নিলি? তোর জ্ঞান হওয়ার পর ওনাকে কোনোদিনও টাকে দেখেছিস? আমি তো দেখিনি বাপু। আপুর কথা শুনে কনফিডেন্সের একটু দুর্বল হয়ে গেল তন্ময়ের। গভীর চিন্তায় পড়ে গেল সে। তবে বড় দাদানকে অবিশ্বাস করল না, উল্টে ধরে নিল আপু তাকে গুলিয়ে দিতে চাচ্ছে। সাথে সাথে মুখ গম্ভীর করে ফেলল। কণ্ঠে ভারী মাত্রার গম্ভীরতা টানার চেষ্টা করে বলল, আমাদের ভাইতে ভাইতে ঝামেলা লাগানোর চেষ্টা করছো তুমি? ইনায়ার উষা চোখ বড় বড় করে শুনছে। উড়ি বাবা, ভেঙচি কাটলো তন্ময়। দেখি, ছাড়ো ছাড়ো, আমাকে একটু ছাড়ো, একটা ঝুড়ি দাও। কেন? আমি আর আমার পার্টনার আম পেরে মাখা করব, তাই পার্টনার ঝুড়ি নিতে বলেছে। আম মাখা?
কথাটা শুনতেই একসাথে চোখ চকচক করে উঠল প্রিয়তা, ইনায়া আর উষার। প্রিয়তা ফুলকো গাল টেনে টেনে নরম করে বলল, আমিও খাবো। পাশ থেকে ইনায়ার উষাও বলল, আমরাও খাবো। তন্ময় শিকদার আবার ব্যবসাতে খুব পাকা, সে খুব ভালো মতো জানে প্রিয়তার হাতের মাখা সে কতটা টেস্টি হয়। তাই তো কায়দা করে আপুকে নিতে এসেছে সে। সরাসরি বললে ধানাই পানায় জুড়ে দেবে। মনে মনে বাঁকা হাসল তন্ময়, মুখ ঘুরিয়ে ভাব নিয়ে বলল, না না, ভেজাইলা মহিলা মহল যোগ করার কোনো দরকার নাই, আমরাই ঠিক আছি। কিন্তু ওরা তিনজন নাছোড়বান্দা। তন্ময় শেষে এমন ভাব ধরল যেন সে এক প্রকার বাধ্য হয়ে সাথে নিতে রাজি হয়েছে তাদের। শিকদার বাড়ির পেছন দিকে দক্ষিণের বারান্দা পেরিয়ে বিশাল আম বাগান। জুন জুলাই মাসে বাগান ভরে থাকে আমে। সবুজ সবুজ আমের ভারে ছোট গাছের ডালগুলো নুয়ে পড়েছে, বড় গাছগুলো ভর্তি হয়ে আছে কাঁচা পাকা আমে। প্রিয়তা, ইনায়া, উষা আর তন্ময় দক্ষিণের বারান্দা পেরিয়ে আমবাগানে পৌঁছলে গেল। ওইখানে আগে থেকে দাঁড়িয়েছিল অরণ্য। তন্ময় অরণ্য চোখাচোখি করে বিশ্বজয়ের হাসি দিল। উষার হাতে বড় একটা গামলা, তাতে নুন, লঙ্কা, মরিচ, রসুন পোড়া, ধনেপাতা, সর্ষের তেল, আমাখাতে আর যা যা লাগে সবই রয়েছে। ইনার হাতে বড় সবজি কাটারের দা, প্রিয়তার হাতে ঝুড়ি। সবাই আসতেই অরণ্য গাছে উঠে গুনগুন করে কয়েকটা বেশ বড় বড় কাঁচা আম পারল। সেগুলো কাটলো উষা, মাখতে শুরু করলো প্রিয়তা। তবে কাঁচা মরিচ, শুকনো মরিচ, গুঁড়ো মরিচ, বোম্বাই মরিচ, রসুন, ধনেপাতা সব কিছুর মিশ্রণে যখন ঢাল দিল, মরিচের ঝাঁঝে বাতাসের গন্ধটাই যেন বদলে গেল। মরিচের পরিমাণ দেখে যে কেউ বলবে আস্তাগফিরুল্লাহ। তাদের হৈ হৈয়ের শব্দ শুনে সমুদ্র, রাজ, পূর্ণতা, ধীরা, তরি আর প্রিয়স্মিতাও এলো। প্রিয়তা কলা পাতায় সবাইকে দিল। সবাই কম বেশি ঝাল খায়, কিন্তু প্রিয়তা আর তরি একদমই ঝাল খেতে পারে না। একটুখানি আম মুখে তুলেই জিভ ছোঁয়াতেই ব্রহ্মতালু অবধি জ্বলে যায় প্রিয়স্মিতার। চোখ মুখ লাল হয়ে পানি চলে এলো মুহূর্তেই। প্রিয়তা নরম কণ্ঠে শোধালো, আপু তুমি ঠিক আছো? চিনির বাটি এগিয়ে দিল প্রিয়তা। প্রিয়স্মিতার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, তবে একের পর এক খেয়ে চলেছে প্রিয়তা। টক খাওয়ার জন্য তার প্রাণটা যেন লটকেই ছিল। আবার বমি পাচ্ছে প্রিয়তার, তবে হাত ঘামছে না। তার মনে হচ্ছে সে স্বর্গ ভাসছে। কই, আগেও তো কত আম্মাকা খেয়েছে, কিন্তু এত মজা তো লাগেনি তার। এমনটা নয় যে প্রিয়তার চোখ দিয়ে পানি পড়ছে না, প্রিয়তা সহ সবার নাক মুখ দিয়ে ঝড়ের গতিতে পানি পড়ছে। সবাই ঝালে কাবু, কিন্তু হাত থামানো যাবে না। আরে হায় হায়, কি সর্বনাশ! পোয়াতি মেয়ে মানুষ এমনি ঝাল টক খাইলে তোর কি বাঁচবে? পোলা সেমরি, এগুলোর হাত থেকে ফেলা। আর এই তোরা, এই যে কুত্তামারা গরমে গেদা গুদা ছাউপুনা সব জামাইয়া এমনি আম খাচ্ছিস, তোকে তো হাঁকতে হাঁকতে মরবি রে। কারো কণ্ঠে হাই হাই শুনে সবাই একসাথে তাকালো। কিছুটা দূরে বারান্দা থেকে গুলবাহার বানু লাঠি ভর দিয়ে এদিকে এগিয়ে আসছে। ওরা সকলেই বসা ছিল আমতলায়। হাঁকার কথা শুনে সকলের খাবার মুখটাই চটকে গেল। গুলবাহার বানু খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে সামনে দাঁড়ালো। ওদের ঝাঝালো ত্বকে লাল হয়ে যাওয়া নাক মুখগুলো দেখে চোখ বড় করে ওনার মেয়েদের হাঁক ছাড়লেন। অনু, তনু, অনন্যা, অর্থি, ওই দেখলো তোর পোলা মাইয়াগো, দেখ পোলা বউডারের কাণ্ড দেখ, এই গরমে কি ঘটাইতেছে। বোনের কাণ্ড দেখে আতকে লাফিয়ে উঠল সকলে। এখন জন্মরাত্রে যদি ছুটে আসে আর তাদের এইভাবে দেখতে পায়, তবে ইনানিল্লা করে ছেড়ে দেবে। প্রিয়তা আতকে উঠে ইনায়াকে ধরতে চাইলেই একলা ফেস সরে গেল তিনি। নাকপুক কুচকে সিটিয়ে বলল, মরিচ খাইয়া ওই হাতে একদম আমারে ধরবি না সিমরি। তুই না শুনলাম পুয়াতি, তাইলে এই গু খাইতেছস কেন? প্রিয়তা বোকা বোকা হাসলো। অনেক মজা হয়েছে নানি, তুমি খাবে? তড়িৎ বেগে আপত্তি জানালেন বৃদ্ধা। আমি পোয়াতে না আলো বই, তুই খা। ওলা আমরাই খাবো, তুমি তোমার মাইয়াগের দিয়া আমাগরে ধোলাই খাইও না। অনেক খাইছোস, এখন যা ওঠ, এই সময় এত টক খাওয়া ভালো না। ওঠ যা, নাইলে তোর মা আর শাশুড়ির ডাইকে আনমু। প্রিয়তা ভেঙচি কাটলো। কিছু আর না বলে এত মজার আম ফেলে উঠে যেতে হয়েছে তাকে। প্রিয়তা মন খারাপ করে একবার আমের গামলার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভেতরে চলে গেল। পিছু পিছু প্রিয়স্মিতাও গেল। এবার তারা যত ইচ্ছা
খাইতে খাইতে একেবারে হাইগা দে। তয় আমার নাতিরে এসবে ডাকবি না। আর এই যে মেজো বউ, কয়দিন আগে না তোর পোলাপান হইল, বাচ্চাটারে দুধ খাওয়াইস না, তাইলে এগুলো খাইতেছিস কেন? পোলাপাইনের শরীর তো খারাপ করবো। তোমরা আজকালকার বউরা যা ওঠো। ইনায়া নানি শাশুড়িকে সম্মান দেখিয়ে উঠে গেল, তবে অনন্যা নিজের হাতের কাজ ঠিকই অব্যাহত রেখেছে। প্রিয়তা তাড়াহুড়ো করে রান্নাঘরের বেসিনে ভালো মতো বরফ ডলে ডলে মরিচ মাখানো হাত ধুতে লাগলো। হাতটা জ্বালা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। প্রিয় শোন। প্রিয়তা পেছন ফিরে চাইল না, হাতের বরফ ডলায় মনোযোগ দিল, ছোট করে বলল, হুম। আমি বলছিলাম কি, কতগুলো বলতে প্রিয়স্মিতার কেমন আনইজি লাগছে। হুম, বলো কি বলবে, আমি শুনছি। প্রিয়স্মিতা অহেতুক উত্তেজনার হওয়ার কোনো কারণ দেখল না, তাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, তুই তো এখন সব জানিস নিশ্চয়ই। এখন তার কোনো কিছুতেই কোনো আড়ালতা নেই। তো এখন কি করবে বলে ঠিক করলি? প্রিয়স্মিতার কোনো কথায় হাত থেমে গেল প্রিয়তার। দুই ভ্রুর মাঝে চিকন রেখার উৎপত্তি হলো। পেছন ফিরে ঠান্ডা চোখে তাকালো প্রিয়স্মিতার পানে। কেমন হিমেল কণ্ঠ তার। কি বলতে চাও তুমি? প্রিয়তার চোখ দেখে সামান্য ভড়কে গেল প্রিয়স্মিতা। মনে মনে ভাবনা এলো, মেয়েটা এমন রিয়াকশন দিতেও জানে। আমি কি বলতে চাচ্ছি তুই খুব ভালো মতো বুঝতে পারছিস। আর তুই নিশ্চয়ই চোখ থাকতেও অন্ধ হয়ে থাকবি না। তুই যেহেতু সবটা জেনেই গেছিস, তখন নিশ্চয়ই নিজের অপরাধ স্বামীকে আঁচলের তলে লুকিয়ে রাখবি না। নিশ্চয়ই চাইবি অপরাধী তার অপরাধের যথাযোগ্য শাস্তি পাক। প্রিয়তার চোখ মুখ শক্ত হলো, খুব কঠিন কণ্ঠে বলল, এটা আমার জীবন আপু, আমার সিদ্ধান্ত। আমার স্বামী, আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। আমি আজ তোমাকে একটা খুব স্পষ্ট করে কথা বলতে চাই। আমার স্বামী সম্পর্কে আমি কারো কাছে কোনো রকম উপদেশ শুনবো না, এমনকি তোমার কাছ থেকেও নয়। তুমি কে আমি জানি না, তবে তোমার যে এখানে আসার পেছনে বিরাট একটা উদ্দেশ্য আছে সেটা আমি পরিষ্কার জানি। তবে আমি তোমাকে আমার আপন হিসেবেই দেখি। তোমার উদ্দেশ্যের সাথে আমার কোনো মানসা নেই। আশা করব আমার আর আমার স্বামীর সাথেও তোমার কোনো মাসনা থাকতে যেন না হয়। তুমি আমার আপন, কিন্তু পৃথিবীতে আমি ভালো কেবল একজনকেই বাসি, বাকি অন্য কেউ না হলেও চলবে। বলে হনহন করে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল প্রিয়তা। করিডোর দিয়ে আপন মনে হাঁটাহাঁটি করছে প্রিয়তা। বারবার তার মুখাবয়ব পরিবর্তন হচ্ছে, এক্সপ্রেশনে এত দ্রুত পরিবর্তন ঘটছে, মাথার বড় কিছু চলছে। হাতে তর্জনীর ওড়না পেঁচাতে পেঁচাতে আচমকা দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। হঠাৎ ব্রেনের বাতি জ্বলে উঠল। চিন্তা করতে করতে মাথা মগজের খিচুড়ি বানানোর পর সে খুব সূক্ষ্ম একটা রাস্তা পেয়েছে, যার মাধ্যমে সে গাছের একদম শিকড় অবধি পৌঁছে যাবে। তবে রাস্তাটা সামান্য রিস্কি, তবে রিস্ক তো নিতেই হবে। প্রিয়তা হাঁটতে হাঁটতে একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। মাথা ঝুঁকিয়ে চাইল একবার 2 তলার দিকে। সাথে সাথে অষ্টপুটে খেলে গেল এক চমৎকার বাঁকা হাসি। সেই স্থানে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে 2 সেকেন্ড ভাবল প্রিয়তা। অতঃপর ধপাধপ পা ফেলে নিচের ঘরে চলে গেল। বাড়িতে তেমন কেউ নেই, গিন্নিরা ঘুমাচ্ছেন, অরণ্য সমুদ্র সহ বাকি সবাই বাগানে। এই তো সুযোগ। প্রিয়তা ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে থেকে বড় ট্রান্সপারেন্ট ক্লাচারটা নিল। লুজ করে যাওয়া চুলের খোপারটা খুলে আবার হাতের সাহায্যে পেঁচিয়ে খুব শক্ত করে বাঁধল, যাতে টানা হেঁচড়াতে কোনোভাবে খুলে না যায়। অতঃপর বেডসাইড ডয়ার খুলে প্রণয় রিভলভারটা বের করে হাতে নিল। চোখের সামনে মেলে ধরতে ব্ল্যাক মেটাল রিভলভারটা ঝিলিক দিয়ে উঠল। এই অস্ত্রটা প্রায় প্রতিটা ক্ষেত্রেই ব্যবহার করেছে প্রণয়। বেশ ভারী। প্রিয়তার পৈশাসিক দৃষ্টিকে সেটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। রিভলভারটা ট্রিগারে আঙুল ঢুকিয়ে উল্টে পাল্টে দেখল, পরখ করছে বন্দুকটাকে। অস্ত্রটার সামনে নল থেকে বারুদের হালকা গন্ধ ভেসে আসছে। মনে মনে বিরুদ্ধ হাসল প্রিয়তা। সময় এসে গেছে কাউকে নিজের স্বরূপ দেখানোর। সময় এসে গেছে কাউকে বোঝানোর। তন্ময় শিকদার প্রিয়তা দুর্বল নয়, কেবল নিজের প্রণয় ভাইয়ের ওপর একটু বেশি নির্ভরশীল। এই দুটোর ফারাক আছে, খুব ভালো মতো কাউকে টের পাইয়ে দেব প্রিয়তা। ভালোবেসে বলেই বংশের ঐতিহ্য ভুলে যায়নি। আফটার অল সাপের বংশ তো সাপই জন্ম নেবে। ছোটবেলায় শুনেছিলাম চোরে চোরে মাস্তুতো ভাই, এবার সাপে সাপে চাচাতো ভাই হবে। প্রিয়তা এখনও দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ সময় নষ্ট না করে রিভলভারটা নিয়ে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। প্রিয়স্মিতার মনে
কিছু একটা ভাবতে চাইলে 4 তলা থেকে সিঁড়ি দিয়ে নামছিল। এই সম্বন্ধে এসআর সম্বন্ধে মোটামুটি তার সবটাই জানা হয়ে গেছে। তবে বাকি রয়ে গেছে এক বিশাল শয়তানি বৃক্ষের আসল শিকড়টা। সব কিছু খুঁজে পেলেও এই শিকড়ের সন্ধান পাচ্ছে না প্রিয়স্মিতা। আপনার শিকড়ের প্রণয়ের মতো উন্মাদ প্রেমিকের পক্ষে কেবল পূর্বপুরুষের ঐতিহ্য বজায় রাখার জন্য নিজেকেও জেনে বুঝে এতটা নিচে নামাবে, ব্যাপারটা আসলে যৌক্তিক না। তাহলে ব্যাপারটা আসলে কী? এসব ভাবতে বসলে প্রিয়তার মাথায় হ্যাং হয়ে যায়। সেকেন্ড ফ্লোরের ফার্স্ট সিঁড়িতে পা রাখতেই ভ্রু কুঁচকে বলল প্রিয়স্মিতা। সন্দেহভাজন ক্রিয়াকলাপ নজরে আসতেই সতর্ক হয়ে লাফিয়ে পাশের বড় পিলারে লুকিয়ে পড়ল। প্রিয়তার চোরের মতো এদিক ওদিকে দেখতে দেখতে তরতর করে নেমে যাচ্ছে ফার্স্ট ফ্লোরের দিকে। সে লুকিয়ে ফেলেছে ভাবলেই কি হবে। প্রিয়স্মিতার জহুরির চোখে অনেকটা দূর দাঁড়িয়ে ওর ওনার আড়ালের রিভলভারটা স্পষ্ট দেখতে পাচ্ছে, যদিও আংশিক। তবে মেহেরিমা শিকদার প্রিয়স্মিতাকে নিশ্চিত রিভলভার চেনাতে হবে না। ব্যাপারটা কি হচ্ছে দেখতে চুপি চুপি প্রিয়তার পিছু নিল প্রিয়স্মিতা। প্রিয়তা ফার্স্ট ফ্লোরে এসে বাকিদের 6 নম্বর রুমটাতে ঢুকে পড়ল। দূরে দাঁড়িয়ে বেশ অবাক হলো প্রিয়স্মিতা। এটা যার ঘর, তার সাথে প্রিয়তার কি কাজ থাকতে পারে বুঝল না। দুজনের সম্পর্ক তো ভেতরে ভেতরে সাপ আর বেজির মতো। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। প্রিয়স্মিতা পা টিপে টিপে গিয়ে দরজার কোণায় দাঁড়ালো। কাঠের দরজার সামান্য ফাঁক, ভেতরের উত্তর দিকে কোণটা দেখা যাচ্ছে কেবল, কিন্তু ওদের দুজনকে দেখা যাচ্ছে না। দরজাটা খোলার উদ্দেশ্যে দরজার ওপর হাত রেখে হাত সরিয়ে দিল প্রিয়স্মিতা। বদলে একরম দরজার সাথে লেপ্টে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকলো।